ছয় জুলাই ২০২৬ ভোর ৪টা ১ মিনিট ইউটিসি সময় প্রশান্ত মহাসাগরের গভীর জলের নিচ থেকে একটা ক্ষেপণাস্ত্র উপরে উঠে আসে। কোনো পূর্ব সতর্কতা নেই, কোনো ঘোষণা নেই। মাত্র ২৭ মিনিটে সেটি ৭,৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরের নির্ধারিত এলাকায় আঘাত করে। ওয়াশিংটন ডিসিতে তখন রাত। পেন্টাগনের অ্যালার্ম বাজে। টোকিওতে জাপান কোস্টগার্ড জরুরি বার্তা পাঠায়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন একের পর এক বিবৃতি। এটা যুদ্ধ নয়, এটা একটা পরীক্ষা। কিন্তু এই একটা পরীক্ষাই বদলে দিয়েছে পুরো ইন্দো প্যাসিফিকের সামরিক হিসাব। আজকে আপনি জানবেন চীন ঠিক কি করছে, এই একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষায় কি প্রমাণ হয়ে গেছে, কেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এত দুশ্চিন্তায়, চীনের পারমাণবিক ত্রিভুজ কতটা শক্তিশালী হয়েছে, আর এই ঘটনার ঢেউ বাংলাদেশ সহ পুরো দুনিয়ার কাছে কি বার্তা দিয়ে গেল। আগে বুঝতে হবে ঠিক কি হয়েছে এই ৬ জুলাই ২০২৬ ভোর ৪টা ১ মিনিট ইউটিসি সময় চীন দক্ষিণ চীন সাগর থেকে একটি সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল বা SLBM পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্রটি JL-2 বা JL-3 হতে পারে। উভয় সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র। তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব জোসেফ সামাজিক মাধ্যমে জানান, ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ চীন সাগর থেকে ছোড়া হয়েছে এবং ফিলিপাইনের মূল দ্বীপ লুজনের উত্তর উপকূলের উপর দিয়ে উড়ে নাউরু টোঙ্গার মধ্যবর্তী প্রশান্ত মহাসাগরের অবতরণ করেছে। ক্ষেপণাস্ত্রটি একটি ডামি ওয়ারহেড বহন করেছে, পারমাণবিক নয়। এটি চীনের ইতিহাসের প্রথমবার কোনো পারমাণবিক সাবমেরিন থেকে প্রশান্ত মহাসাগরে SLBM উন্মুক্ত পানিতে পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষার টাইমিংটা আরও গুরুত্বপূর্ণ। এই পরীক্ষা হয়েছে আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবসের মাত্র দুদিন পর। চীন রাশিয়া জয়েন্ট সি ২০২৬ নৌ মহড়া উদ্বোধনের দিন এবং অস্ট্রেলিয়া ও ফিজির নতুন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক ঘন্টার পর। এই পরীক্ষার সময় মার্কিন নেতৃত্বে RIMPAC ২০২৬ নৌ মহড়া হাইওয়ান জলসীমায় চলছিল, যেখানে অস্ট্রেলিয়া, ফিলিপাইন, জাপান সহ ২৯টিরও বেশি মার্কিন মিত্রদেশ অংশ নিচ্ছিল। অর্থাৎ একসাথে আমেরিকার জাতীয় দিবসের উত্তেজনা, মিত্রদেশগুলোর নৌ মহড়া এবং অস্ট্রেলিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি, সব কিছুর মাঝখানে চীন এই পরীক্ষাটা চালিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, এগুলো সচেতন পছন্দ। এই পরীক্ষার গুরুত্ব বোঝার জন্য একটু পেছনে যেতে হবে। পারমাণবিক শক্তির ভাষায় একটি শব্দ আছে, নিউক্লিয়ার ট্রায়াড বা পারমাণবিক ত্রিভুজ। এর মানে হলো একটি দেশের ৩টি আলাদা পথে পারমাণবিক আঘাত করার সক্ষমতা। স্থল থেকে ব্যালিস্টিক মিসাইল দিয়ে, সমুদ্রের নিচ থেকে সাবমেরিন দিয়ে, আকাশ থেকে বোমারু বিমান থেকে। ধরুন আপনার প্রতিপক্ষের হাত বাঁধা আছে, শুধু একটা জায়গা থেকে আঘাত করতে পারবে। আপনি সেই একটা জায়গা ধ্বংস করে দিলেই সে নিষ্ক্রিয়। কিন্তু যদি সে ৩টি জায়গা থেকে আঘাত করতে পারে, তাহলে একটা ধ্বংস করে কোনো লাভ নেই, বাকি দুটি থেকে এখনও আঘাত করবে। এটাকেই বলা হয় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, প্রথম আঘাত খেয়েও পাল্টা আঘাত করার সক্ষমতা। এতদিন পর্যন্ত চীনের এই ত্রিভুজ সম্পূর্ণ ছিল না। স্থলে ছিল, আকাশে ছিল, কিন্তু সমুদ্রের নিচ থেকে দীর্ঘপাল্লার পারমাণবিক আঘাত সেটা পরীক্ষিত ছিল না। ১৯৮০ সালে চীন শেষবার প্রশান্ত মহাসাগরে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। তারপর ৪৪ বছর কেটে গেছে। সেপ্টেম্বর ২০২৪-এ স্থলভিত্তিক DF-3-1B পরীক্ষার পর ৬ জুলাই ২০২৬-এ সাবমেরিন থেকে SLBM পরীক্ষার মধ্য দিয়ে চীন তার পারমাণবিক ত্রিভুজের সমুদ্র সীমাকে কার্যকরভাবে প্রমাণ করে দিল। পেন্টাগনের ২০২৫ সালের চীন সামরিক শক্তি প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত চীনের পারমাণবিক মজুদ ছিল প্রায় ৬০০ ওয়ারহেড। মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান জেনারেল অ্যান্থনি কটন মার্চ ২০২৬-এ কংগ্রেসের সাক্ষ্যে নিশ্চিত করেন যে চীন ইতিমধ্যেই এই ৬০০ ওয়ারহেডের সীমা অতিক্রম করেছে। আর ২০৩০ সালের লক্ষ্য SIPRI এর ২০২৬ সালের
ইয়ারবুক অনুযায়ী চীনের পারমাণবিক মজুদ এখন প্রায় 620 ওয়ারহেড। চীন পরপর তৃতীয় বছরের মতো বিশ্বের দ্রুততম বর্ধনশীল পারমাণবিক অস্ত্রাগারের দেশ। পেন্টাগনের পূর্বাভাস 2030 সালের মধ্যে চীনের পারমাণবিক মজুদ 1000 ছাড়িয়ে যাবে। মাত্র 6 বছরে 200 থেকে 620। এটা কোনো ধীর বৃদ্ধি নয়, এটা একটি পারমাণবিক দৌড়। এই পরীক্ষার মধ্য দিয়ে চীন একটি নয়, একাধিক সামরিক সক্ষমতা একসাথে প্রমাণ করল। জুলাই 2026-এর এই উৎক্ষেপণ প্রমাণ করে দিল যে চীনা নৌবাহিনী জলের নিচ থেকে উৎক্ষেপণ অপারেশন, পারমাণবিক কমান্ড পদ্ধতি, মহাসাগরীয় পাল্লায় ট্র্যাকিং এবং একটি একক মহড়ায় আঞ্চলিক বিজ্ঞপ্তি সব একসাথে পরিচালনা করতে পারে। সহজ ভাষায় বললে এই পরীক্ষায় চীন দেখালো যে তার পারমাণবিক কমান্ড চেইন সম্পূর্ণ কার্যকর। সাবমেরিন কমান্ডার থেকে শুরু করে বেইজিংয়ের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত পুরো শৃঙ্খল পরীক্ষিত হয়ে গেল। এখন চীনের সাবমেরিন বাহিনীর দিকে তাকানো যাক। চীনের পিএলএ নৌবাহিনী 6টি টাইপ 094 জিন ক্লাস পারমাণবিক চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন পরিচালনা করে, যার প্রতিটি 12টি পর্যন্ত JL-2 JL-3 মিসাইল বহন করতে পারে। চীন এখন তার টাইপ 094 সাবমেরিনগুলোকে দীর্ঘ পাল্লার JL-3 মিসাইল দিয়ে পুনরায় সজ্জিত করছে। এর পাশাপাশি একটি নতুন টাইপ 096 সাবমেরিন তৈরি হচ্ছে, যা আরও শান্ত, দীর্ঘমেয়াদী, টহল এবং আরও উন্নত টিকে থাকার ক্ষমতা সম্পন্ন। টাইপ 096 কেন অধিকতর ভয়ের বিষয়? কারণ এটি আরও শান্ত, অর্থাৎ শত্রুপক্ষ সহজে শনাক্ত করতে পারবে না, এবং এটি সংরক্ষিত সমুদ্রসীমা বেস্টিয়ন থেকে পরিচালনা করে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে। সিএনএ কর্পোরেশনের সহকারী গবেষণা বিশ্লেষক ডেকার ইভেলথ বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন এভাবে: চীনের পারমাণবিক সাবমেরিনগুলো একটি ভৌগোলিক সমস্যা আছে। প্রথম, দ্বীপ শৃঙ্খলা পার হওয়া কঠিন, কারণ মার্কিন ও মিত্র সাবমেরিন শনাক্তকরণ ব্যবস্থা সেগুলো অনুসরণ করতে পারে। এই কারণে চীন নিজের উপকূলের কাছাকাছি সংরক্ষিত এলাকায় সাবমেরিন মোতায়েন করে রাখে। কিন্তু টাইপ 096 এলে এই ভৌগোলিক সীমাবদ্ধতা অনেকটাই কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরীক্ষার প্রতিক্রিয়া কতটা তীব্র হয়েছে? দেখুন, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড এবং তাইওয়ান সবাই একযোগে বিবৃতি দিয়ে এই উৎক্ষেপণকে অস্থিতিশীল এবং উদ্বেগজনক বলে নিন্দা জানিয়েছে। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এই পরীক্ষাকে অস্বাগত এবং উদ্বেগজনক ঘটনা বলে বর্ণনা করেছেন এবং সতর্ক করে বলেছেন যে এই ধরনের উৎক্ষেপণ স্বাভাবিক বলে মেনে নেওয়া উচিত হবে না। তিনি বলেন, প্রশান্ত মহাসাগরের প্রতিবেশী দেশগুলোর মতো আমাদেরও চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার জায়গা হিসেবে দক্ষিণ প্রশান্ত মহাসাগর ব্যবহার করার কোনো আগ্রহ নেই। তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব জোসেফ উ বলেছেন, এটা ইন্দো প্যাসিফিকের স্থিতিশীলতাকে নষ্ট করা একটি উস্কানি। চীন আবার প্রমাণ করল সে এই অঞ্চলের সবচেয়ে বড় হুমকি। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সরাসরি বলছে, চীনের দ্রুত ও অস্বচ্ছ পারমাণবিক অস্ত্র বৃদ্ধি এই অঞ্চল ও বিশ্বের জন্য গভীর উদ্বেগের বিষয়। জাপানের জন্য এই ঘটনার অর্থ শুধু একটি ক্ষেপণাস্ত্র কোথায় পড়ছে সেটা নয়, প্রশান্ত মহাসাগরীয় টহল এলাকায় চীনা সাবমেরিনের নিয়মিত উপস্থিতি, জাপানের সাবমেরিন বিরোধী যুদ্ধ, সামুদ্রিক নজরদারি এবং তাইওয়ান সংঘাতের যে কোনো পরিস্থিতিতে সংকট প্রতিক্রিয়া পরিকল্পনা পুরোপুরি পাল্টে দিতে পারে। চীন অবশ্যই এই সমালোচনা মানছে না। চীনা পিএলএ নৌবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা বার্ষিক সামরিক প্রশিক্ষণের একটি নিয়মিত বিষয়। এটি আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক চর্চার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং কোনো নির্দিষ্ট দেশ বা লক্ষ্যকে উদ্দেশ্য করে নয়। চীনের পক্ষে যুক্তি হলো, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স সবাই সমুদ্রে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, চীন কেন করতে পারবে না? তাছাড়া চীন আগেই সংশ্লিষ্ট দেশগুলোকে অবহিত করেছিল। কিন্তু পশ্চিমার প্রশ্ন ভিন্ন। CSIS এর বিশ্লেষণ বলছে, ক্ষেপণাস্ত্রটি মাইক্রোনেশিয়া, নাউরু, কিরিবিতি এবং তুভালুর একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের উপর দিয়ে উড়ে গেছে এবং সেটি র্যারোটোঙ্গো চুক্তি দ্বারা সংজ্ঞায়িত দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পারমাণবিক মুক্ত এলাকার সীমানায় অবতরণ করেছে। অর্থাৎ একটি পারমাণবিক মুক্ত অঞ্চলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, এটা কতটা গ্রহণযোগ্য? কর্নেল বিশ্ববিদ্যালয়ের সামরিক ইতিহাসবিদ ডেভিড সিলবি বলেছেন, এই পরীক্ষা প্রশান্ত মহাসাগরের চীনের ওজন ছুড়ে দেওয়ার একটি ধারাবাহিক ও
আগ্রাসী প্যাটার্নের অংশ। কার্গিনি অ্যান্ডারমেন্টর সিনিয়র ফেলো টম জাও বলেছেন, বেইজিং ক্রমশ তার কৌশলগত পারমাণবিক সক্ষমতা আরও খোলামেলাভাবে এবং নিয়মিতভাবে প্রদর্শন করতে আগ্রহী হয়ে উঠছে। অর্থাৎ এটা একটি এককালীন কোনো ঘটনা নয়, এটা একটা প্যাটার্ন যেটা ভবিষ্যতে আরও ঘন ঘন দেখা যাবে।